চিত্তচিরে চৈত্র মাসের শুভারম্ভ। লিখেছেন মোমো সাহা। গ্রীষ্মকালের তীব্রতা রোদে প্রাচীরে ঘেরা একটি কাক অনবরত ডেকে চলেছে। কাকের সেই কর্কশ কণ্ঠ ও জনমানবহীনের ব্যস্ততা মিলিয়ে বিরক্তির ঢেকুর তুলছে সওদাগর বাড়ির অশান্ত মেয়েটি। তেল চিপচিপটে পরোটাটি চায়ের কাপে ডুবিয়ে এক টুকরো কামড় এঁটে পা ঝোলাতে ঝোলাতে মাকে ডাকলো, আম্মু একটু ঠান্ডা পানি দাও না, গলাটা শুকিয়ে যাচ্ছে। ছুটির দিন বিধায় মুনিয়া বেগম রান্নাঘরে তদারকির দায়িত্ব নিয়েছিলেন। অন্যান্য দিন ভার্সিটির ক্লাস করতে চলে যায়। সংসারের রান্নার ভার নেওয়ার অবসর থাকে না বড় যা আর ছোট যা মিলে কাজগুলো গুছিয়ে নেয় বিধায় একটু ফুসরত পান। তবে ছুটির দিনটাতে তিনি নিজে এক বাড়িয়ে কাজগুলো বুঝে নেয়। ছোট যা অবশ্য পাশে পাশে থেকে সাহায্য করেন। আজও সেই ধারায় ব্যতিক্রম ঘটেনি। তবে মেয়ের এই চেঁচানো তিনি বিরক্ত হলেন। মেয়েটি এত দোষী হয়েছে তার। ছুটির দিন ঘুম থেকে উঠে বেলা 11টা-12টায় বাড়ির সকলে আদুরে দুলালি বলে অনিয়মটা করে নেয় অবলীলায়। মুনিয়া বেগমের পছন্দ হয় না এত অনিয়ম। মেয়েটাকে উত্তর দেয়নি বলে মেয়েটা আবার ডাকলো, আম্মু পানি দাও। কেউ পানি চাইলে পানি দিতে হয়। মুনিয়া বেগম বিরিয়ানি বসিয়ে দিলেন চুলাতে। চামচ হাতে নিয়ে দাঁড়ালেন। অবনী বেগম ফ্রিজ থেকে গিয়ে পানি বের করলেন। আস্তে ধীরে গ্লাস ভরি করতেই বাদ সাধলেন মুনিয়া বেগম, পানি ঢালছো কেন? ও একে তো তেলে ডুবানো পরোটা খাচ্ছে, তাও আবার দুধ চা দিয়ে। এর মাঝে যদি ঠান্ডা পানি খায় তবে ওর পেট সইবে? ওর তো আক্কেল নেই। বড়রাও এত নাচলে চলবে? অবনী পানির গ্লাসটা হাতে নিলেন, স্নেহ ভরা স্বরে প্রত্যুত্তরে বললেন, তাই বলে পানি দেব না? মেয়েটা কখন থেকে ডাকছে, ডাকুক। ওকে তোমরাই খারাপ বানাচ্ছ। অবনী বেগম শুনলেন না চায়ের নিষেধাজ্ঞা। পানি নিয়ে ছুটলেন চিত্রার কাছে। যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর কিছু নেই। মুনিয়া আজ কমিয়ে এলেন পিছু পিছু। দিহান ত্রিশান ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তাদের পাশে বসা তুহিন ফোনের স্ক্রিনে তার ব্যস্ত চোখ ঘুরছে। পরোটায় আরেকটা কামড় বসাতেই সেখানে উপস্থিত হলো আহি। নিজের মাকে পানি নিয়ে আসতে দেখে ডাকলো সে, আমার একটু পানি দিও। দিচ্ছি বলে অবনী বেগম পানির গ্লাসটা রাখলেন চিত্রার কাছে। ডিম ভাজাটা প্লেটে তুলে নিল চিত্রা। তোমার আর কিছু লাগবে চিত্রা? ওকে জিজ্ঞেস তো পরেও করা যাবে। পানি চেয়েছি আমি, সেটা দাও। ওহির অধৈর্য বাক্যে ঘাড় ফিরিয়ে তাকালেন তিনি। মেয়েকে গোল গোল চশমা চোখে আটিয়ে দেখতেই কপাল কুঁচকে রুষ্ট চিত্তে জানতে চাইলেন। অবনী বেগম সরু চোখে দেখলেন মেয়েকে। বসো, দিচ্ছি তো। ও খেতে বসেছে দেখছো না? তো ও খেতে বসেছে দেখে আমি কি পানি খাওয়া যাবে না? এত দোষমত কেন করো ওকে? এখন কি সকালে নাস্তার সময়? তোমার বোনও। কথা বলার সময় মুখে একটু স্নেহমায়া রেখো। বোন বলেই অন্যায়কে অন্যায় বলবো না? অদ্ভুত। চিত্রা পরটা চিবোতে চিবোতে ওহি আপাকে দেখে নিল একবার। সে আসলে বুঝে উঠতে পারে না ওহি আপার তাকে নিয়ে সমস্যাটা কোথায়। এই বাড়িতে বাবার পরে বোধহয় ছোট আপাই একমাত্র মানুষ যে চিত্রাকে ঠিকঠাক সহ্য করতে পারে না। চিত্রা সবকিছু দোষ ধরে, অসহ্য রকমের মানুষ। মা মেয়ের তর্কাতর্কি আরেকটু বাড়ার আগেই বাড়ির দরজা খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করে আফজাল সওদাগর। ছুটির দিন অথচ আজ মানুষটা সকাল সকালেই যেন কোথায় চলে গিয়েছিলেন, কাউকে কিছু বলেনি। এতক্ষণ পরে তা কেমন বিরস মুখে প্রবেশ করতে দেখে সকলের এই মনোযোগ গেল সেই দিকটায়। দিশান ত্রিশান বাবাকে দেখে বন্ধ করে দিল টিভিটা। সোফা ছেড়ে উঠে বসতেই দিল, কিন্তু আফজাল সওদাগর সরাসরি এসে বসলেন না। সেই দিকে তাকিয়ে থেকে নিজের মেজো ভাই নুরুল সওদাগরকে ডাকলেন। নূর, এই নূর, শুনে যা তো। মুনিয়া বেগম রান্নাঘরের দরজা থেকে নিজের ভাসুরের মুখটি খেয়াল করলেন। এত তারা কিসের? কিছু হলো? প্রশ্ন চেপে রাখলেন না তিনি ভেতরে। আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলেন, কিছু হয়েছে?
নুরু আসুক বলছি। আফজাল সওদাগরের দ্বিতীয়বার আর ডাকার প্রয়োজন হয়নি। নুরু সওদাগরের বাধ্য ছেলের মতো সিঁড়ি বেয়ে নেমে এসেছে। তার কাছে পৃথিবীর অন্য সব কিছু একদিকে, আর নিজের ভাই ভাবি আরেকদিকে। হন্তদন্ত পায়ে বেরিয়ে আসে রোজা সওদাগরও। একটু বিশ্রাম নিচ্ছিলেন তিনি। স্বামীর হাঁক ডাক শুনে বিছানা থেকে উঠে পড়েছেন। কি হয়েছে বড় ভাই, কোনো সমস্যা? নুরু সওদাগর প্রশ্নের সঙ্গে অসহায় চোখ করলেন। রোজা সওদাগরও, হ্যাঁ কি হয়েছে আপনার? কই ছিলেন সারাটা সকাল? বলছি দাঁড়াও। কথা শেষ করে আফজল সওদাগর দরজার কাছে গেলেন। দরজার বাহির থেকে একটা কারো হাত ধরে টেনে নিয়ে এলেন বাড়ির ভেতর। উপস্থিত সকলের দৃষ্টি তখন সেই অজ্ঞাত মানুষের ওপর। সিপসিপে গড়নের একটা ছেলে, লম্বাকৃতির শরীর, গায়ের রং ধবধবে ফর্সা নয় কিন্তু তামাটে, চোখের মনি একদম কালচে, মনে হচ্ছে যেন বিলের জল, মাথায় কোকড়ানো চুল, চিত্রার চোখ গিয়ে আটকে। অজ্ঞাত ছেলেটার ঠোঁটে এমন গাঢ় বাগুনি বেগুনি ধরনের ঠোঁট এ খুব কমই দেখেছে। ঠোঁট দুটো দেখে কেমন মনে হচ্ছে এই ছেলেটা সিগারেট খায় ভাতের মতো, নয়তো ঠোঁট এমন হয় কেন? আফজাল সওদাগর সকলের দিকে একবার তাকিয়ে নরম কণ্ঠে জানালেন, ও বাহার, আমি চিত্রা, দিহান ও ত্রিশানের কথা ভেবেই ওকে লজিং টিচার হিসেবে নিয়োগ দিয়েছি। ও থাকবে আমাদের ছাদের চিলেকোঠার ঘরটায়। বাচ্চারা সকলে ওকে বাহার ভাই বলে ডেকো কেমন? দিহান, ত্রিশান পরস্পরের মুখের দিকে তাকালো। আজকাল কি এসবের যুগ আছে? লজিং টিচার রেখেছে যে? নুরুল সওদাগরের দৃষ্টি সরু হলো। বড় ভাইজানের কথার বিপরীতে কোনো কথার ওনাই মাথায় আসছে না। সকলে কেবল চিন্তিত, সিদ্ধান্ত মেনে নেয় তারই, কারণ ভাইজান বুদ্ধিদীপ্তি, উনি কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। আফজাল সওদাগর নিজের ছেলে মেয়েদের আদেশ করলেন চিলেকোঠার ঘরটা দেখিয়ে দিতে। নিজের স্ত্রীর দিকে প্রশ্নোক্ত দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, চিলেকোঠার ঘরটা পরিষ্কার করিয়েছিলে না? কালকে বলেছিলাম করাতে। রোজা সওদাগর স্বামীর মতিগতি বুঝতে অপরাগ। কেমন বোকার মতো মাথা নাড়িয়ে বললেন, আমি তো ভেবেছি কাউকে রাখবে, তাই তো কোনো রকম পরিষ্কার করেছি, তেমন নিখুঁত নয়। এই এত সব কথা ধরে বাহার ভাই নামক লোকটা ছিলেন স্থবির, একটু টুশব্দ করেনি, এমনকি ভদ্রতা দেখাতে হাসেওনি। কিন্তু এখন তিনি কথা বললেন, কণ্ঠটা বেশ ভরাটার গম্ভীর। পৃথিবীতে মানুষই নিখুঁত না, আর তো ঘর। আমার সমস্যা নেই, ধুলোবালি আমার বন্ধু। পথের মানুষ ধুলোবালিতে ভয় পায় না। লোকটার এই জলস্তম্ভিত কণ্ঠস্বরে ভেতরে প্রতিধ্বনিত করলো যেন কণ্ঠে কিছু একটা ছিল যা লোমকূপ কাঁপানোর সমান। চিত্রা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল লোকটার দিকে। তার জীবনে এমন অদ্ভুত লোক সে জীবনেও দেখেনি। নুরুল সওদাগর ভারী বিস্ময় নিলেন। ছেলেটি এত লাগাম ছাড়া কথা বলা প্রথম দেখাতেই। এক কথায় থেকে ধরে এনেছে বড় ভাই কে জানে। আফজাল সওদাগর পরিস্থিতি সামলাতে ছেলের দিকে পাঠিয়ে দিলেন বাহার ভাইকে। লোকটা সরেই যেতেই দৃষ্টি আবদ্ধ হলো আফজাল সওদাগরের দিকে। নুরুল সওদাগর এতক্ষণ যাবৎ যে কথাটা আটকে রেখেছিলেন তা যেন হড়বড়িয়ে বের করে বললেন, এই অদ্ভুত ছেলেটাকে কোথায় পেলেন ভাইজান? কথায় তো কেমন ভদ্রতা পেলাম না। অভদ্রতার কি দেখল? তোমার সাথে কি এমন করলো? এই তো, এই যে এসে না হাসলো না সালাম দিল, বরং হুট করে একটা কথা বলে বসলো। তোমরাও তো তাকে দেখোনি, একটু হাসোনি, তাহলে তোমরাও অভদ্রতা করেছো? তোমরাও তো দেখলা। ভাইজানের সাথে শত যুক্তি দিয়েও কথায় পারবে না নুরুল সওদাগর, তাই তিনি কথার বিষয়টা ঘুরিয়ে ফেলেন। চিত্রার দিকে তাকিয়ে বিরক্তি স্বরে বললেন, এই সময় কেউ খায়? তাড়াতাড়ি খাও। এখন থেকে পড়াশোনা নিয়ে আর কোনো খালখেয়ামি না দেখি যেন। তোমার বড় আব্বু টিচার বাড়ি অবধি নিয়ে আসছে, অন্তত এবার মুখের মান রেখো। চিত্রা বাবার কথায় প্রত্যুত্তর করলো না, বরং মাথা নাড়িয়ে দিল। আব্বু যে তাকে কি পেয়েছে, সময় অসময় কথা শোনাতে পারলেই বাঁচেন। মুনিয়া সওদাগর স্বামীর দিকে অসন্তুষ্টিতে চাইলেন। লোকটা মেয়েটার প্রতি এত হস্তিদম্ভী তিনি পছন্দ করেন না মোটেও। শহরের নাস্তানাবুদ অবস্থায় বিকাল হলেই ছাদে দোমাসে গরমের ভাবটা একটু কম লাগে। চিত্রা শাড়ি পরেছে। ছুটির দিনগুলোতে সে ভীষণ শাড়ি পরতে পছন্দ করে। নীল রংটা তার যে ভীষণ প্রিয়, তবে বেছে বেছে নীল রঙের শাড়ি পরে।
তবে আজ চোখে বোধহয় কাজলও লাগিয়েছে, লাগানোর কারণ রয়েছে। সে এখন ছাদে যাবে। বিকালে সেখানে ছাদে গিটারের শব্দ হচ্ছিল। নতুন যে ছেলেটি এসেছে উনি বোধহয় গিটার বাজাতে জানেন ভীষণ। গুনগুন করে গানের শব্দ আসছে থেকে থেকে। শাড়ি পরে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে বহুবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলো চিত্রা। আজকে তার মুখটা বেশ সুন্দর লাগছে, হাস্য রহস্যময় কিছু একটা। গোলগাল ভরাট শ্যামলা মুখটা, সবকিছু চিত্রার কাছে এত সুন্দর লাগছে কেন? যেন ভেতরটা আজ চিত্রার খুশিতে লাফাচ্ছে। আয়নায় নিজের দিকে তাকিয়েতেই সে ভাবলো, চাইলে একজন অবিবাহিত ছেলের সামনে শাড়ি পরে যাওয়া উচিত নয়। তার ওপর লোকটি আজই নতুন এসেছে, এখন কি কি না কি ভাববে না বা ভেবে নেয়। তাছাড়া আব্বু দেখলে তো চিত্রার হাড় ভেঙে ফেলবে। সে কি করবে? পরক্ষণে একটা দুষ্টু বুদ্ধি মাথায় খেলে গেল তার। কেমন হয় যদি খাবার নিয়ে যায়? যেহেতু লজিং টিচার, খাবে তো তাদের এখানেই। সে নিজেই যদি খাবার দিতে আসে তাহলে তো আর দোষ নেই। কেউ দেখলেও আবার ভাববে না কিচ্ছুটি। দুষ্টু মাথায় ভাবনা আসতেই ছুট লাগালো সে রান্নাঘরে। প্লেট ভরে বিরিয়ানি নিল, হাতে নিল একটি জলের বোতল। ধীরে ধীরে পা টিপে টিপে উঠে গেল ছাদে। আজ ভাগ্য তার অসহায় হয়েছিল বলে হয়তো কেউ ভাগ্য তার সহায় হয়েছিল বলে হয়তো কেউ দেখতে পায়নি তাকে। ছাদের গ্রিলে পাশাপাশি উল্টো পিঠে ঘুরে বসে মনোযোগ দিয়ে লোকটা গিটারের সুর তুলছে। ছাদে উঠতেই চিত্রার কানে গিয়ে লাগলো সেই প্রতিধ্বনি, শ্রুমধুর কণ্ঠটি। লোকটা কণ্ঠে কি যেন একটা দরদ রয়েছে, যে দরদ দিয়ে সতেরো মেয়েটির বুকে বিঁধল। গা কাঁপলো যেন তার। অপরিচিত পুরুষের সামনে চিত্রা বোধহয় এসেছে এই প্রথম। এতক্ষণ লোকটার সম্পর্কে জানার আগ্রহ থাকলেও সে যেন হারিয়ে গেল অন্য এক পৃথিবীতে। লোকটার কণ্ঠ যেন পৃথিবীর রাজত্ব করছে অন্য কিছুতে। বাহার ভাই, গিটার থামিয়ে দিলেন আচমকা, মাথাটা এখনো নামানো, দৃষ্টিও গিটারের দিকে। রাশভারী কণ্ঠে বললেন, খাবো না তো বলেছি, আবারও কেন আসা হলো? চিত্রা ভূতগ্রস্তের মতো চমকে উঠল। সে তো একটুও শব্দ করেনি, এমনকি খাবার নিয়ে এসেছে সেটাও বলেনি। তবে লোকটা বুঝে গেল কেমন করে? তবে কি তাকে আগেও কেউ এসেছিল খাবারের জন্য? কে সে? আম্মু, বড় আম্মু না ছোট আম্মু? চিত্রা ভেবাচাকা খেয়ে জয়স্বরে বলল, বেলা গড়ালো তো, তাই আম্মা বলছে অল্প করেও হলেও খেতে। কণ্ঠটা আগে মেয়েটির মতো নয় বলেই বাহার ভাই আর চোখে দেখলো। অস্ফুট নড়ল তার ঠোঁট। চিত্রা, চিত্রাঙ্গনা। চিত্রা ঠিক বুঝে উঠতে পারল না লোকটা কি তার নাম বলে ডাকলো। লোকটা তার নাম জানলো কোত্থেকে? নাকি সে ভুল শুনলো? তার নাম তো জানার কথাই নয়। চিত্রা খাবারের থালাটুকু নিয়ে দু কদম আগালো। এতক্ষণে জড়তা কেটে গিয়েছে। লোকটার দৃষ্টিতে কেমন যেন একটা ভরসা, মায়া রয়েছে, যে কারো জড়তায় কেটে যাবে নিমিষে। আগ বাড়িয়ে বলল, একটু খাবেন কি? বললাম তো খাবো না। বড়লোকদের খাবার আমার পেটে সহ্য হয় না। যাও এখান থেকে, বিরক্তি হচ্ছি। কেমন ঝাঁঝালো করার স্বর। চিত্রা নাজুক বুকে গিয়ে ধাক্কা খেলো যেন। তার সাথে এমন হেলা অশ্রদ্ধা করে কেউ কথা বলে না। বাবা বলেন চিত্রার অভ্যাস হয়ে গিয়েছে বলেই হয়তো গায়ে লাগে না তেমন, কিন্তু লোকটার কথা তার বড্ড গায়ে লাগলো। উনি কোন দেশের রাজপুত্র এসেছে যে চিত্রা সওদাগরের সঙ্গে এমন করে কথা বলেন? এত বড় সাহস! বড়লোকদের বাড়িতে থাকতে এসেছে আর বড়লোকদের খাবার সহ্য হয় না। চিত্রার কণ্ঠে তেজের দেখা দিল। বাহার ভাই শান্ত, অথচ আরো শান্ত হলো। চিত্রার চোখে জল দেখিল কিনা কে জানে। তিনি আর একটা কথাও বললেন না, অহেতুক তর্ক বাড়ালেন না। চিত্রা তখন রাগে বাড়ন্ত, অপমানে গা কাঁপছে তার। এমন হেরে গলায় গান গাইবেন না। আপনার গানের জন্য আমার ডিস্টার্ব হয়। পড়াতে এসে পড়ার ক্ষতি করছেন। তুমি পড়েছিলে বলেই তো মনে হচ্ছে না। পড়াশোনা করার নমুনা এই। কথার ভঙ্গিতে বোঝা গেল লোকটা ওর সাজগোজে বুঝিয়েছে। চিত্রা ভিড় করলো। আব্বু সব কথার বিপরীতে থাকলেও আজ সে আব্বুর পক্ষে। এই লোক আস্ত অভদ্র। চিত্রা তার তর্ক বাড়াতে চাইল না, খাবার নিয়ে ফিরে যেতে চাইলো। অভুক্ত থাকুক এই অভদ্র মানুষজন, তাদের ছাদে এসে আবার তার সাথে এমন করে কথা বলে।
বাহার ভাই তপ্ত শ্বাস ফেললেন, দৃষ্টি দিলেন গিটারে। সেদিকে আর ফিরে তাকানোর অপরাগ সেদিন থেকে না হলেও চোখ ঘুরিয়ে নিলেন। খোলা স্বরে কারো নাম না ডেকলেই খোলা স্বরে কারো নাম না ডেকেই বললেন, শোনো মেয়ে। চিত্রা পা থামালো, একদম করুণ স্বরে তাকে ডাকলো। এই মানুষের কণ্ঠ তো সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, চোখে বীরের মতো জল নেই। ঘুরে তাকালো চিত্রা প্রশ্নোক্ত দৃষ্টিতে মানুষটার পিঠে। বাহার ভাই চিত্রার দিকে আর একটিবারও না তাকিয়েই বললেন, দুঃখ দরিদ্রের পেটে সয় কেবল পান্তা ভাত। আমায় তুমি দুমুঠো ভাত দিবে? আমার বড্ড অভাব বুঝলে তো, এই ঘরে দুমুঠো ভাত আর একজোড়া ভরা বর্ষার মতো চোখ। তুমি বরং পান্থাই দাও। চিত্রা মন্ত্রমুগ্ধের ন্যায় জিজ্ঞাসা করে, আর বর্ষার মতো একজোড়া চোখ? বাহার ভাই হাসলেন বোধহয় প্রশ্ন শুনে। বোঝা গেল না ঠিক, নির্লিপ্ত কণ্ঠে বলল, তা নয় তো আপাতত থাকুক। এত জানতে শোনা মেয়ে। শোনো রঙ্কনা, দু চোখ বর্ষায় ভরা নদী হয়ে যাবে, ভেসে যাবে মেয়ে, ডুবে যাবে সব, সর্বশান্ত হবে। চিত্রা তাকাতেই অর্থবোধক হলো কিছুটা, অথচ লোকটা বোঝাতেও এলো না তাকে। করুণ কণ্ঠস্বরে কান ধরল, কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরিয়া গুণ জলে রইয়া রইয়া। সমাপ্ত। মোমো সাহা। আসলে এই পর্বটা হচ্ছে মোমো আপু ওনার 1000 ফলোয়ার হওয়ার 1000 কে ফলোয়ার হওয়ার উপলক্ষে হচ্ছে উনি এই পর্বটা বোনাস পর্ব হিসেবে দিয়েছিল বলতে পারেন। তো আমি এটা আমার গল্পের হচ্ছে শর্ট গল্প যে প্লে লিস্টে রাখি বা ছোট গল্পগুলো অনুগল্পের সাথে এটাও রেখে দিব, যাদের ভালো লাগে তারা শুনবেন। টাটা।